আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি তোমাদের মাঝে আছি মোহাম্মদ বাদশাহ স্যার। আজকে আমরা বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে আলোচনা করব। সে বিষয়টা হচ্ছে উত্তোলন সংক্রান্ত জাবেদা। এই উত্তোলন সংক্রান্ত জাবেদা আমরা আজকে আশা করি এই একটা ক্লাসে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যদি ভালো মতো মনোযোগ সহকারে ক্লাসটি দেখো, আশা করি উত্তোলন সংক্রান্ত জাবেদা যদি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো সবাই তাহলে আমরা আজকের ক্লাসটাই মনোযোগ দিয়ে ভালো করি। দেখো, এই জায়গায় আমাদের উত্তোলন সংক্রান্ত জাবেদা দিতে গিয়ে আমরা প্রথমে একটু উত্তোলন জিনিসটা কি সেই সম্পর্কে একটু জেনে নিই। উত্তোলন হচ্ছে এমন একটা বিষয়, সেটা হচ্ছে যে মালিক যদি প্রতিষ্ঠান থেকে কোনো নগদ অর্থ, কোনো পণ্য বা কোনো প্রকার সুবিধা যদি মালিক নিয়ে নেয়, তাহলে সেটাকে আমরা উত্তোলন হিসেবে গণ্য করি। মানে মালিক প্রতিষ্ঠান থেকে কিছু একটা নিয়ে নিল, কোনো একটা নগদ অর্থ বা কোনো পণ্য বা কোনো প্রকার সেবা সে যদি প্রতিষ্ঠান থেকে নিয়ে নেয় বা নেয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? উত্তোলন বলবো। এখন মালিক যেহেতু প্রতিষ্ঠান থেকে এই জিনিসগুলো নেয়, তখন আমরা সেটাকে উত্তোলন হিসেবে লিপিবদ্ধ করি। এখন এই উত্তোলন মালিকের পাশাপাশি মানে উত্তোলন সংক্রান্ত লেনদেনের সাথে দুইজন ব্যক্তি আসলে জড়িত। একটা হচ্ছে মালিক, দুই নম্বর হচ্ছে কর্মচারী। এখন মালিক যখন কোনো কিছু নিয়ে যায়, তখন সেটাকে আমরা উত্তোলন নামে লিখি। সে ব্যবসা থেকে নিক অথবা ব্যাংক থেকে নিক, যেখান থেকে সে নিক, তখন সেটাকে আমরা কি নামে লিখি? উত্তোলন নামে। কিন্তু যখন আমাদের এই কর্মচারী কোনো কিছু নিবে, তখন কিন্তু সেটাকে উত্তোলন নামে লেখা যায় না। এই দুইটা বিষয়ে কনফিউজিং থাকার কারণে আমরা উত্তোলন সংক্রান্ত জাবেদা দিতে পারি না। আমরা বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করেছি, পড়ার চেষ্টা করি। দেখো, এই মালিক হচ্ছে এমন একজন লোক, তিনি তার পাওয়ারটা বেশি, তাই সে ব্যবসা থেকেও পণ্য উত্তোলন করতে পারে, ব্যবসা থেকেও উত্তোলন করতে পারে, আবার ব্যাংক থেকে উত্তোলন করতে পারে। অর্থাৎ সে এখান থেকে উত্তোলন করে, আবার এখান থেকেও উত্তোলন করে। সে দুইটা জায়গা থেকে উত্তোলন করতে পারে, এখান থেকে উত্তোলন, এখান থেকে উত্তোলন। কিন্তু এই কর্মচারীর আবার একটা বাইন্ডিং আছে। সেই কর্মচারী কখনো ব্যবসা থেকে উত্তোলন করতে পারে না, সে উত্তোলন করে এখান থেকে। ঠিক আছে? তাহলে আমরা যেহেতু বুঝলাম যে কর্মচারী ব্যবসা থেকে উত্তোলন করতে পারে না, সে উত্তোলন করে ব্যাংক থেকে। তাহলে এখন এখানে আমাদের একটা সমস্যা দাঁড়ালো, সেটা হচ্ছে যে ব্যাংক থেকে যদি উত্তোলন তো করে দুইজন, মালিক এবং কর্মচারী, তাহলে আমরা বুঝবো কিভাবে মালিক করছে নাকি কর্মচারী করছে? সেই বিষয়টা বোঝার জন্য আমাদের যেটা বুঝতে হবে, মালিক যদি ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে হয়, তাহলে অবশ্যই সেটা নিষ্প্রয়োজন অথবা ব্যক্তিগত প্রয়োজন থাকতে হবে। যদি সেটা না থাকে, তাহলে ধরে নিতে হবে সেটা কর্মচারী করছে। ঠিক আছে? কারণ ব্যাংক থেকে উত্তোলন করতে হয় তো দুইজন লোক। যদি মালিকের উত্তোলন করাইতে হয়, মানে মালিক যদি উত্তোলন করে, তাহলে সেটা অবশ্যই নিষ্প্রয়োজন অথবা ব্যক্তিগত প্রয়োজন থাকতে হবে। যদি সেটা না থাকে, তাহলে বুঝতে হবে সেটা কর্মচারী করে। ঠিক আছে? এই বিষয়টা মাথার ভিতরে খুব মনে রাখতে হবে। আর ব্যবসা থেকে উত্তোলন, সেটা যেহেতু আমাদের কর্মচারী করতে পারে না, তাই না? তাহলে কর্মচারী যদি উত্তোলন করতে ব্যবসা থেকে না পারে, তাহলে ব্যবসা থেকে যদি কোনো বলা হয় যে ব্যবসা থেকে উত্তোলন, তাহলে এটা তো আমি কখনোই চিন্তা করবো না যে এটা কর্মচারী উত্তোলন করছে, কারণ ব্যবসা থেকে তো কর্মচারী উত্তোলন করতে পারে না, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে এটা মালিক উত্তোলন করছে, রাইট? তাহলে এখানে এই বিষয়টা আমি আরো যদি সহজ করে তোমাদের বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে ব্যাংক থেকে উত্তোলন করতে পারে কর্মচারী, ব্যাংক থেকে উত্তোলন করতে পারে মালিক। এখন যদি ব্যাংক থেকে উত্তোলন করার সময় নিষ্প্রয়োজন বা ব্যক্তিগত প্রয়োজন বলা থাকে, তাহলে সেটা বুঝতে হবে যে এটা মালিকই করছে। আর যদি এটা না থাকে, তাহলে বুঝতে হবে এটা কর্মচারী করছে। আর এটা হলো ব্যাংকের ক্ষেত্রে। আর ব্যবসার ক্ষেত্রে কি? ব্যবসার ক্ষেত্রে আমাদের যদি মনে বুঝি যে আমরা এটা ব্যবসা থেকে উত্তোলন হয়েছে, তখন এটাকে আমাদের কখনই আর কর্মচারী ভাবার দরকার নাই, এটাকে বুঝতে হবে মালিকই করছে। বিষয়টা ক্লিয়ার? কারণ ব্যবসা থেকে কর্মচারী উত্তোলন করতে পারে না। এখন এই বিষয়টাই আমরা লেনদেনগুলো দিয়ে বোঝার চেষ্টা করি। আসো,
প্রথম লেনদেনটা হচ্ছে যে এখানে বলা আছে যে প্রথমেই বলা আছে যে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। আচ্ছা, এখন এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো ব্যাংক থেকে যে উত্তোলনটা হয়েছে, তো ব্যাংক থেকে উত্তোলন পরে কয়জন লোক? দুইজন লোক, একটা হচ্ছে কর্মচারী আর একটা হচ্ছে মালিক। কিন্তু এখানে কিন্তু ব্যক্তিগত প্রয়োজনের কথা বলা আছে। তাহলে ব্যক্তিগত প্রয়োজনের কথা যদি বলা থাকে তাহলে কি শিক্ষার্থীরা এটাকে আমরা মালিক উত্তোলন করছে ধরবো নাকি কর্মচারী উত্তোলন করছে ধরবো? এটা অবশ্যই তোমাদের নির্দ্বিধায় বলা উচিত যে এটা মালিক উত্তোলন করছে। আর মালিক যদি কোনো কিছু উত্তোলন করে থাকে তাহলে সেটাকে কি নামে লিখতে হয়? সেটাকে লিখতে হয় উত্তোলন নামে। কি নামে? উত্তোলন নামে। যেহেতু সেটাকে উত্তোলন নামে লিখে তাহলে আমরা যাবে তারা কি দেবো? উত্তোলন হিসাব ডেবিট উত্তোলন হিসাব ডেবিট। কারণ মালিক কিছু একটা নিয়ে গেছে, ব্যাংক থেকে নিছে, আর টাকাটা সে কই থেকে নিল? ব্যাংক থেকে। যেহেতু টাকাটা সে ব্যাংক থেকে নিয়ে গেল তাহলে ব্যাংকের টাকা কমলো, তাই আমাদের যাবে হবে ব্যাংক হিসাব ক্রেডিট। ক্লিয়ার? যে তাহলে বুঝলাম ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলনে যাবে তাহলে কি দাঁড়ালো? যে উত্তোলন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এখন এই বিষয়টাই যদি লেনদেনটা এভাবে থাকতো যে ব্যাংক থেকে উত্তোলন, এই বিষয়টা যদি মনে থাকতো ব্যাংক থেকে উত্তোলন, এখানে কিন্তু ব্যক্তিগত প্রয়োজন বা নিজ প্রয়োজনটা বলা নাই। এখন ব্যক্তিগত প্রয়োজন আর নিজ প্রয়োজন যেহেতু বলা নাই তাহলে এটা কি আর ওই মালিক উত্তোলন করছে এটা কি ধরা যাবে? না, এটা কিন্তু আর সেটা ধরা যাবে না। এখন সেটা যদি না ধরা যায় তাহলে এটা বোঝা গেল যেটা কর্মচারী করছে। এখন কর্মচারী যদি কোনো কিছু উত্তোলন করে সেটাকে কিন্তু আর উত্তোলন হিসেবে লেখা যায় না। ঠিক আছে? উত্তোলন হিসেবে তখনই লেখা যাবে যখন যেটা মালিক করবে। তো এই লেনদেনটা যেহেতু মালিক ঘটায় নাই, এই লেনদেনটা ঘটেছে কর্মচারী, তাই এখান থেকে বোঝা গেল এটা উত্তোলন হিসাব নাই এটার ভিতরে। যদিও উত্তোলন শব্দটা আছে, ভালো করে বোঝার চেষ্টা করো শিক্ষার্থীরা, যদিও এটার ভিতরে উত্তোলন শব্দটা আছে তারপরেও কিন্তু এটা কি হবে না, তারপরেও কিন্তু এটা উত্তোলন হিসাব আসবে না। তাহলে এটা যাবে তাহলে কি হবে? প্রতিষ্ঠানে কর্মচারী কি করছে? টাকা নিয়ে আসছে ব্যাংক থেকে। তাহলে কি হলো? আমাদের ব্যবসায় যে টাকাটা সেই টাকাটা বাড়লো আর ব্যাংকের টাকাটা কমলো। তাহলে একটা সিম্পল বিষয় তাহলে কি আসলো? যাবে তোরা হচ্ছে নগদান হিসাব ডেবিট নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। ঠিক আছে? তাহলে চাবিতে কি পেলাম? ব্যাংক থেকে তোলা চাবিতে পেলাম নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এই ছিল আমাদের ব্যাংক থেকে উত্তোলনের চাবেদা। যেই চাবেদা করতে যায় আমাদের অনেক সমস্যা তৈরি হয়ে যায়। ঠিক আছে? আশা করি এই দুইটা বিষয় তোমরা খুব ভালো মতো বুঝতে পারছো। মানে আমাদের বুঝতে হবে কোনটা, যে এই উত্তোলনটা কি মালিক করলো নাকি উত্তোলনটা কর্মচারী করলো। তো মালিক করলে আমাদের বুঝে নিতে হবে ব্যক্তিগত প্রয়োজন বা নিজ প্রয়োজন থাকবে, আর যদি সেটা না থাকে তাহলে ধরে নিতে হবে সেটা কর্মচারী করছে। বুঝতে পেরেছি? তো এই হচ্ছে আমাদের ব্যাংক থেকে উত্তোলনের বিষয়টা। আচ্ছা, ব্যাংক থেকে উত্তোলনের বিষয়ের পরে এখন আমরা চলে যাই ব্যবসা থেকে উত্তোলন। আসো, আচ্ছা, তো এই যে দেখি আমরা ব্যবসা থেকে উত্তোলন। আচ্ছা শিক্ষার্থীরা, ব্যবসা হতে উত্তোলন, এখন কি আমাদের মনে কি কোনো খটকা লাগতেছে যে ব্যবসা থেকে যদি উত্তোলন হয়ে থাকে এই উত্তোলনটা কি মালিক করলো না কর্মচারী করলো? আমি কিন্তু প্রথমেই ক্লিয়ার করছি যে ব্যবসা থেকে উত্তোলন কর্মচারী করতে পারে না।
তাহলে এই উত্তোলনটা কে করলো? এই উত্তোলনটা অবশ্যই কি করছে? মালিক করছে। কি করছে? মালিক। এখন আবার আমাদের প্রশ্ন আসতে পারে, এই যেহেতু নিজ প্রয়োজন ব্যক্তিগত প্রয়োজন বলা নাই, না আমাদের এই প্রশ্ন আমাদের মনের ভিতরে আনার দরকার নেই, কারণ ব্যবসা থেকে উত্তোলন যেহেতু মালিক ছাড়া আর কেউ করতে পারে না, তাহলে কি আমরা কর্মচারী হিসেবে চিন্তা করবো এটাকে? না, আমরা কি চিন্তা করবো? এই উত্তোলনটা মালিক করছে। তো মালিক যেহেতু উত্তোলন করছে, তাহলে যাবে কি হবে? উত্তোলন হিসেব ডেবিট আর নগদান হিসেব ক্রেডিট। ঠিক আছে? আচ্ছা, তাহলে ব্যবসা থেকে উত্তোলন যাবে পেলাম উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কারণ ব্যবসায় থেকে নগদ টাকা মালিক নিয়ে গেছে, তাই নগদ টাকা কমছে এবং সেটা এজন্য ক্রেডিট হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ব্যবসা থেকে উত্তোলন যাবে তোমরা পেলাম উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ওকে, এখন এই জিনিসটা এবার আরো একটা ভাবে থাকতে পারতো, যদি বলা থাকতো শুধু যদি বলা থাকতো নগদ উত্তোলন। শুধু যদি বলা থাকতো নগদ উত্তোলন করা হলো, এখন এই নগদ উত্তোলন করা হলো, এটাও কিন্তু আমাদের বুঝতে হবে যে উত্তোলনটা ব্যবসা থেকে হয়েছে, কারণ ব্যবসায় আমাদের নগদ টাকা থাকে। তাহলে বুঝতে হবে এই টাকাটা ব্যবসা থেকে নিয়ে নেওয়া হয়েছে। কে নিল? ব্যবসা থেকে নিতে পারে কি? ব্যবসা থেকে নিতে পারে মালিক। তাহলে অবশ্যই এটা মালিক নিছে। কি নিল? নগদ টাকা নিল। তাহলে জাবেদাটা কি হবে? জাবেদাটা ঠিক সেম এটা হবে। বুঝতে পেরেছি? আমরা কি বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে ব্যবসা হতে উত্তোলন, নগদে উত্তোলন, এই দুইটার জাবেদা সেম সেম, উত্তোলন হিসেব ডেবিট, নগদ হিসেব ক্রেডিট। আবার যদি এরকম বলা থাকে নিজ প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন, আচ্ছা নিজ প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন, এটাও তো তাহলে কি বুঝতে হবে? এটাও বুঝতে হবে যেটা মালিক কি করলো এবং সে কই থেকে করলো? ব্যবসা থেকে। তাহলে জাবেদাটা হবে, কি? তাহলে জাবেদাটা হবে যে এই ঠিক সেম জাবেদা, উত্তোলন হিসেব ডেবিট, নগদ হিসেব ক্রেডিট। তো এই ছিল আমাদের উত্তোলন সংক্রান্ত জাবেদা। এখন আমাদের অ্যাডভান্স লেভেলের আরো যে একটা জাবেদা আছে, আমরা একটু সেটা শিখবো। শিক্ষার্থীরা এখানে আমাদের আরো একটা জাবেদা আছে, সে জাবেদাটা হচ্ছে পণ্য উত্তোলন। এই যে পণ্য উত্তোলন, এই পণ্য উত্তোলনটা আসলে কি করে? এই পণ্য উত্তোলনটা বুঝতে হয় যে এটা মালিক করে। ঠিক আছে? তো মালিক যদি পণ্য উত্তোলন করে থাকে, এটার ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। মালিক যদি পণ্য উত্তোলন করে থাকে, সে পণ্য নিয়ে গেছে প্রতিষ্ঠান থেকে, তার কোনো পণ্য দরকার পড়ছে, সে নিয়ে গেছে। এখন সে যদি নিয়ে যায়, তাহলে এটা কি নামে আসবে? যেহেতু মালিক কিছু একটা নিল, তাহলে কি নামে আসবে? আমাদের সবারই পারা উচিত। কি নামে আসবে? উত্তোলন হিসাব ডেবিট। আরেকটা হচ্ছে আমাদের যেটা বুঝতে হবে, সে কিন্তু পণ্য উত্তোলন করেছে, সে কোনো নগদ টাকা উত্তোলন করে নাই, সে ব্যাংক থেকে উত্তোলন করে নাই, সে উত্তোলনটা করেছে পণ্য। এখন আমরা জানি যে পণ্যের সাথে রিলেটেড হিসাবটা হচ্ছে ক্রয় হিসাব। যেখানে পণ্য জাতীয় বিষয়টা আসে, সেখানে আমাদের ক্রয় হিসাবটা আসে। এটা হয়তো আমরা দেখছি, যেমন পণ্য ক্রয়, সেখানে আমরা যাবে দেখে দিই ক্রয় হিসাব ডেবিট। পণ্য বিক্রয়, সেখানে আমরা যাবে দেখে দিই বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এখান থেকে কি বুঝলাম? যেহেতু এখানে এটার সাথে পণ্য রিলেটেড আছে, তাই আমাদের যাবে হবে উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। কারণ যেখানে পণ্য হিসাব, সেখানেই ক্রয় হিসাব আসে। ঠিক আছে? তাহলে এখানে যাবে হবে ক্রয় হিসাব ক্রেডিট। ওকে শিক্ষার্থীরা, এই ক্লাস এটা আমাদের দেখতে হবে। সে উত্তোলন সংক্রান্ত আরো দুইটা জাবেদা আছে, যে জাবেদার ভিতরে উত্তোলনের কোনো বিষয় উল্লেখ নাই, বাট তারপর আমাদের সেটাকে উত্তোলন হিসেবে ধরতে হয়। সেই বিষয়গুলো কি শিক্ষার্থীরা তোমরা কি জানো? আসলে আমরা সেই দুটো বিষয় একটু ক্লিয়ার হই। দেখো শিক্ষার্থীরা, এখানে আয়কর প্রদান আছে। তো এই আয়কর প্রদান যদি থাকে, এটাকে আমাদের উত্তোলন হিসেবে ধরতে হয়। এখন শিক্ষার্থীরা মনে মনে বলতেছো যে আয়কর প্রদান, এটার ভিতরে উত্তোলনটা কিভাবে আসলো? আসল বিষয়টা আমরা একটু ক্লিয়ার হয়ে বোঝার চেষ্টা করি। আয়কর জিনিসটা কি? আয়কর জিনিসটা হচ্ছে যে প্রতিষ্ঠানে আমাদের যত আয় হবে, এই আয়ের উপরে সরকারকে আমাদের ট্যাক্স দিতে হয় বা কর দিতে হয়। ঠিক আছে? এখন এই করটা কিন্তু মালিক ব্যবসা থেকে নিয়ে
সেই সরকারকে দেয়। এখন ওই যে ঠিক একই কথা প্রযোজ্য, মালিক কি করলো, আয়করের টাকাটা সে মালিক প্রতিষ্ঠান থেকে নিয়ে নিয়ে সরকারকে দেয়। মানে আয় যত হয়েছে সে আয়ের একটা পার্সেন্ট মালিকের নামে আসলে কোথায় যায়, সরকারের কাছে যায়। ঠিক আছে, তাহলে কি হলো, তাহলে বোঝা গেল যে মালিক প্রতিষ্ঠান থেকে কিছু একটা নিয়ে গেল, রাইট? তাহলে মালিক প্রতিষ্ঠান থেকে যেহেতু কিছু নিয়ে গেল, তাহলে এটা কি নামে লিখতে হবে, উত্তোলন নামে লিখতে হবে। তাই এটা আবার কি দেবো, উত্তোলন। এখন মালিক অবশ্যই কি নিছে, অবশ্যই নগদ টাকা নিছে, ব্যবসা থেকে সে নগদ টাকা নিয়ে গেছে না, তাহলে আমরা কি লিখবো, নগদ নিষেধ ক্রেডিট। ক্লিয়ার? তাহলে আয়কর প্রদানের জাবেদা যদি উত্তোলন নাই, তারপরে জাবেদা কি হবে, উত্তোলন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। আশা করি বিষয়টা, আয়করের বিষয়টা সেন্স বুঝে আমরা আসলে এই উত্তোলন আর নগদান বিষয়টা কেন আনলাম আশা করি বুঝতে পেরেছি শিক্ষার্থীরা। ওকে, এখন আমাদের আরো একটা জাবেদা আমরা শিখি, সেটা হচ্ছে জীবন বীমা প্রিমিয়াম। জীবন বীমা প্রিমিয়াম। তো এই জীবন বীমা প্রিমিয়ামটাও আমাদের যেটা বুঝতে হবে, এই জীবন বীমা প্রিমিয়ামটা কি সেটা একটু আমরা বুঝি। জীবন বীমা প্রিমিয়ামটা হচ্ছে যে মালিক তার নিজের জীবনের জন্য একটা বীমা করছে, অর্থাৎ বীমা কোম্পানির সাথে তিনি চুক্তিবদ্ধ, তিনি আসলে কি করবে, নির্দিষ্ট মেয়াদে ওই বীমা কোম্পানির তাকে কি দিতে হয়, প্রিমিয়াম দিতে হয়, মানে টাকা দিতে হয়। এখন এই মালিক এই যে বীমা কোম্পানির টাকাটা দেয়, এই টাকাটাও কিন্তু সে প্রতিষ্ঠান থেকে নিয়ে নিয়ে সেই বীমা কোম্পানির দেয়। ঠিক আছে, তো প্রতিষ্ঠান থেকে নিয়ে যখন সেই বীমা কোম্পানির সে টাকাটা দেয়, তাহলে মালিক প্রতিষ্ঠান থেকে কিছু নিয়ে গেল। এখন এই যে মালিক যে প্রতিষ্ঠান থেকে কিছু নিয়ে গেল, তাহলে এটাকে আমরা কি বলবো, উত্তোলন হিসাব ডেবিট। মালিক প্রতিষ্ঠানে কি নিছে, নগদ টাকা নিছে, তাহলে নগদের হিসাব কি, ক্রেডিট। ক্লিয়ার? এই ছিল আমাদের উত্তোলন সংক্রান্ত সকল জাবেদার সমাধান। ঠিক আছে, এই জাবেদাগুলো আমাদের শিখলে বা ভালো করে বুঝলে আশা করি জাবেদা নিয়ে, মানে উত্তোলন সংক্রান্ত জাবেদা তোমাদের আর কোনো সমস্যা হবে না শিক্ষার্থীরা। তো এই ছিল তোমাদের ক্লাস। তো আমার এই ক্লাসটা তোমরা যদি মনোযোগ সহকারে দেখো, আশা করি উত্তোলন সংক্রান্ত সকল সমস্যা তোমরা সমাধান করতে পারবে। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করি প্রিয় শিক্ষার্থীরা। তোমাদের সাথে আবার কথা হবে, দেখা হবে। নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।